আজকে আমাদের ওড়িশা নিউ ভিস্টাস আয়োজিত নাট্য উৎসবের দ্বিতীয় দিন। আমাদের এই নাট্যদল আপনারা জানেন দৃষ্টিহীনদের নিয়ে তৈরি এবং এনারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন নাটককে, নাট্য যে শিল্পকে তাকে তুলে ধরার। প্রথমেই বলি, এখানে যে মঞ্চে অভিনয় হবে এখানে দৃষ্টিহীন অভিনেতা হওয়ার জন্য বিশেষ কিছু পদ্ধতি দেখতেই পাচ্ছেন অবলম্বন করা হয় এবং এনারা শব্দের ওপর একে অপরের সঙ্গে যে ইন্টারঅ্যাকশন সেটা শব্দের ওপর অত্যন্ত বেশি পরিমাণে নির্ভরশীল। সে কারণে আপনাদের কাছে অনুরোধ, মোবাইল ফোনগুলি দয়া করে নিষ্ক্রিয় রাখবেন। আর অনুষ্ঠানের প্রথম পর্যায়ে নাটকের কথা এই নিয়ে আমাদের রাজা ফয়েজ আলম সাহেবকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। তিনি এই বিষয়ে তার কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। একটি শিশুর মন থাকে অলিখিত সাদা কাগজ এবং তার বয়স বৃদ্ধির সাথে সাথে তার বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় হয়, তার জ্ঞান চেতনার বিকাশ ঘটে। রুশো, নমস্কার। আপনারা ইতিমধ্যেই আমাদের দল ওড়িশা নিউ ভিস্টাসের বিভিন্ন কর্মসূচির সাথে পরিচয় লাভ করেছেন। কালকে যে নাট্য উৎসবের সূচনা হয়েছে তার আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে শুরুতেই আমরা আমাদের একটা বক্তব্য, নাটকের কথা, যার বিষয়বস্তু শিশু মন ও নাটক। তো এই শিশু মন ও নাটক সম্পর্কে অতি সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করছি। আর এই আলোচনাটা আমি একটু ভাগ করে নিতে চাইছি। আমার সাথে দেবাঞ্জলি ম্যাডাম রয়েছেন, প্লাস আপনারা রয়েছেন। এই ইন্টারাকশনের একটা সেশন করে নিতে চাইছি, যাতে আমি বুঝতে পারি আপনারা আমার কথায় কতটা ইনভলভ আছেন। ক্ষমা করে দেবেন, সবাই খুব মন দিয়েই শোনেন। সাধারণত আমাদের নাটক যখনই হয়, যেখানেই হয়, তো এটাকে আমি একটু ইন্টারঅ্যাক্টিভ সেশন হিসাবে করে নিতে চাইছি, যাতে আমরা আরও একটু বেশি সমৃদ্ধ হতে পারি আপনাদের কাছ থেকেও। এই শিশু মন কীভাবে কী বিষয় ইত্যাদি ইত্যাদি আপনাদের অভিজ্ঞতা যদি কারো কিছু থাকে, আমরা একটা ইন্টারঅ্যাকশন সেশন করছি। আচ্ছা, আমি একটু শুরু করি। আমি বা আলমবাবু, রাজাবাবু দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। সেই সূত্রে, মানে কর্মসূত্রে শিশুদের সাথে, ছোটদের সাথে আমাদের রোজই মেলামেশা করতে হচ্ছে, তাদের সঙ্গে সংযোগকারীর ভূমিকা পালন করতে হচ্ছে, তাদের থেকে আমরা শিখছি। তো সেক্ষেত্রে নাটকের প্রসঙ্গে যদি বলতে হয়, শিশু যে মনস্তত্ত্ব, আমার মনে হয় সেটা আমাদের পেশার ক্ষেত্রেও যেমন বোঝা বা জানা জরুরি, তেমনি নাটকের ক্ষেত্রেও একটা অতি প্রয়োজনীয় বৈশিষ্ট্য হচ্ছে, মানে যেটার উপর নির্ভর করে আমরা নাটক শেখা, নাটক সম্পর্কে পর্যালোচনা করা, আলোচনা করা, জানা, বোঝা সমস্ত কিছু নির্ভর করছে এই শিশু মনস্তত্ত্বের উপর। তো আলমবাবু একটু নাটকের উপরে যে শিশু মনস্তত্ত্ব বা শিশুর মন, ছোটবেলা থেকে আমরা দেখেছি যে শিশুদের মন খুবই কৌতূহলী, খুব কৌতূহল থাকে তাদের, সবই জানা বোঝার চেষ্টা করে। খুব ছোট বয়সে দেখেছি আমরা বাড়িতে, যখন বাচ্চা ছোট থাকে, সে একটা খেলনা নিচ্ছে, ভাঙছে, ভেঙে চুরে দেখছে, বিশেষ করে সে মুখে নিচ্ছে, জিভে নিচ্ছে। জিভে নেওয়া তার কারণ থাকে যে তখন শিশু বয়সে জ্ঞান অনেক বেশি সে জিভ থেকে সংগ্রহ করতে পারে। সেই জন্য আমরা দেখেছি আমাদের বাড়িতে, সবাই আপনারা অভিজ্ঞ আছেন, যে একটা বাচ্চা একটা খেলনা যদি তাকে দেওয়া হয়, সে নিয়ে দেখবে,
ভাঙবে, ভিতরে কি আছে, কৌতূহল, এই শিশু মনে কৌতূহল, এইখান থেকে তাদের এই চর্চা শুরু হয়। তারপরে আমরা দেখেছি নাটকে যে শিশুদের আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেখেছি, যে নাটকে আমরা শিশুদের মনকে বা শিশুদের চরিত্রকে নানা রকম ভাবে আমরা প্রয়োগ করতে দেখেছি। সে যেমন ভাবে কৌতূহলী, তেমনই ঠিক যে অনেক সময় সৃষ্টিশীল, আবার সে অনেক সময় নাটকের প্রেক্ষাপটকে চেঞ্জ করে দেয়। নাটকের প্রেক্ষাপট চেঞ্জের ক্ষেত্রে আমরা শিশুদের ব্যবহার করে থাকি। আবার আমরা দেখেছি এই শিশুদেরকে আমরা যাত্রাতেও দেখেছি, যাত্রা পালাতেও বহুবার অনেক সময় শিশুদের ব্যবহার করা হয়েছে। এখন আমাদের এই শিশুদের নাটক, সিনেমা, যাত্রা প্রতিটা ক্ষেত্রে দেখেছি, টিভি সিরিয়াল, বড় পর্দায়, ছোট পর্দায় সঙ্গে দেখা যাচ্ছে। কিন্তু নাটককে আমরা যেভাবে দেখেছি, প্রাচীন যুগ থেকে শুরু করে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সমস্ত যুগেই নাটকের ব্যবহারে আমরা দেখেছি। শূদ্রকের যে নাটক মৃচ্ছকটিকা আমরা দেখেছি। চারু দত্তের ছেলে রহসেন খুব কৌতূহলী, খুব কি জানতে চায়, আদর পেতে চায়। সে বাবার কাছে আবদার করে, ও সোনার গাড়ি চায়, সোনা গাড়ি দেখে তখন তাকে সমস্ত সোনা গয়না দিয়ে দেয়। এই যে রহসেন থেকে শুরু করে, আবার যখন আমরা দেখেছি আমাদের পৌরাণিক নাটকে, পৌরাণিক চরিত্রের মধ্যে আমরা লব কুশকে দেখেছি, আমরা দেখেছি একলব্যর ত্যাগ আমরা সবাই দেখেছি, জানি। এছাড়াও আমরা মধ্যযুগে যখন এসেছি, যদিও মধ্যযুগে অত বেশি হয়নি, মধ্যযুগেও বেশ কয়েকটা চর্যার অবসর ছিল। বিশেষ করে আমাদের ভারতে, আমি ইউরোপে যাচ্ছি না, ভারতে যখন আকবর ছিলেন, আকবর খুব শিল্প সঙ্গীত খুব ভালোবাসতেন। ওই সময়ও তার যে আইনি আকবরী লেখা আছে, আইনি আকবরী তো আমরা দেখেছি, যখন ওই তানসেন, সুরদাসের কথা, সেখানেও বাচ্চাদের কথা উল্লেখ রয়েছে। আবার আধুনিক নাটক যখন আমরা এলাম, আধুনিক যুগে, তখন বিজন ভট্টাচার্যের নাটক, তারপরে বাদল সরকারের নাটক, বিভিন্ন নাটকে শিশুদেরকে আমরা দেখেছি বিভিন্ন রূপে, বিভিন্ন চরিত্রে তারা অংশগ্রহণ করেছে। একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে রবীন্দ্রনাথের ডাকঘর। অমলের কথা আমরা সবাই জানি। সে সবসময় কৌতূহলী, সে দেশে দেশে, ঘরে ঘরে রাজার চিঠি বিলি করতে চায়। সে অন্ধকার ঘরে থাকতে চায় না, বিশ্বকে দেখতে চায়। সে ঘরে বসে দেখছে প্রহরী কিভাবে ঘন্টা বাজাচ্ছে, ডাক হর করা কিভাবে চিঠি নিয়ে যাচ্ছে, পাহাড় ডিঙিয়ে চলে গেল, এ তার কল্পনা। রবীন্দ্রনাথ ঠাকুর খুবই সুন্দরভাবে এই ডাকঘর নাটকে এই শিশু মনকে ব্যবহার করেছেন। তারপরে অচলায়তনে দেখতে পাচ্ছি বলাইকে, যে তার দাদা ঠাকুরের অনুপ্রেরণায়, অনুসরণে সমাজে প্রচলিত সমস্ত কিছু সংস্কার যা মানুষকে পিছনে টানে, সেই অচলায়তন, সেই বাধা বিপত্তিকে ভেঙে সে আগে এগোতে চাইছে, তাই তো? একদম, একেবারে। আপনাদের মধ্যে থেকে একটুখানি ইন্টারাকশনের দিকে যাই, তারপর আবার ফিরবো। কারো কোনো কিছু জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন, কিছু বা কিছু শেয়ার করতে চাই কেউ, যদি দু একটা কথা। আপনারা যেসব নাটক করেন তাতে শিশু চরিত্রকে ব্যবহার করেন এখানে? আমরা এখনো অবধি যে নাটক করেছি, এখানে শিশু চরিত্র এখন অবধি করিনি। আমরা যে নাটকগুলো করেছি এখানে ব্যবহার করা হয়নি। বড়দের নাটকই আমরা এখন অবধি করেছি। আমাদের বিভিন্ন নাটকের চোখের আলো, দেবদূত, সংক্রান্তি, এখানে সংক্রান্তির দুর্যোধন বড়, ছোট নেই। আর কেউ কিছু? আর কেউ?
এমনি বাড়িতে যদি কারোর যাদের বাড়িতে ছোটরা আছে তারা জানেন যে শিশুদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে, মানে স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু অভিনয় রোল প্লে করে। আমি দেখেছি, যেমন আমার বাড়ির ছোটকে দেখেছি স্কুলের দিদিমণি সেজে সামনে, মানে আমি আমার বোনঝির কথা বলছি, সে যখন ছোট ছিল, আমার স্বর্গত বাবা তখন জীবিত ছিলেন, তাকে স্টুডেন্ট সাজিয়ে হাতে স্কেল নিয়ে ক পড়ো, খ পড়ো, ABC এরকম করে যে শেখাচ্ছে, এই যে রোল প্লে করছে, এটা কিন্তু ভবিষ্যতের অভিনয় জগৎ বলুন, নাটক বলুন, তার একটা হাতেখড়ি, তাই না? এটা বোধহয় সবার বাড়িতেই আমরা দেখেছি আর কি। আবার আমরা এও দেখেছি আমাদের বাড়িতে ছোটবেলায় ছোট ছোট বাচ্চারা ওই খেলনা পাটি নিয়ে খেলছে, অভিনয় করছে, পুতুলকে নিয়ে স্নান করাচ্ছে, পুতুলের বিয়ে দিচ্ছে, যে ছোটবেলায় তার ওই ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যৎ পরিকল্পনা গড়ে ওঠে। এও দেখেছি। গড়ে ওঠে না, আমরা গড়ে তুলি, এক ধরনের জেন্ডার বায়াসনেসও তৈরি করা হয়। সেই ব্যাপারটা কিন্তু সাবধান থাকা দরকার। একদম স্বাভাবিক প্রবৃত্তি থাকে তাদের মধ্যে। স্বাভাবিক প্রবৃত্তি আমরা আমরা তাদেরকে জাস্ট পথ দেখি। জেন্ডার বায়াস নিয়ে একটা ছোট্ট কথা মনে পড়লো। জেন্ডার ওয়াইজ, হ্যাঁ, মানে চিত্রাঙ্গদাকে তার বাবা ছেলে। ছেলে হিসেবে বড় করেছিলেন, কারণ তার একটি পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা ছিল। তো সেই চিত্রাঙ্গদা যুদ্ধবিদ্যায় পারদর্শী, ছেলেরা পারে এমন সমস্ত কাজ সেও পারে। তো এখানে রবীন্দ্রনাথও কিন্তু ভেঙে দিচ্ছেন যে মানে জেন্ডার বায়াস বলুন, জেন্ডার ইকুয়ালিটি, সেই কথা তখন বলা হচ্ছে। এবং পরবর্তীকালে দেখছি যখন সে অর্জুনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, তখন সে কিন্তু নিজেকে নারী রূপে বিকাশ করতে চাইছে। তার মানে তার অন্তর্নিহিত যে সত্তা রয়েছে, সাবলীলভাবে, স্বতঃস্ফূর্তভাবে সে নিজে চুজ করতে চাইছে। এই যে জেন্ডার নিয়ে এখানে একটা বেশ খেলা হয়েছে আর কি, করেছেন। আবার সেই চিত্রাঙ্গদার ছেলে বব্রুবাহন যখন ছোটবেলা থেকে বাবার পরিচয় পায়নি বা বাবাকে সে খুঁজতে চায়, খুঁজতে যখন বড় হলো, অর্জুনের ছেলে বব্রুবাহন, মা ছিলেন চিত্রাঙ্গদা, তো সেই বব্রুবাহন তার পিতাকে বধ করেছিলেন। অর্জুন মারা গিয়েছিলেন, বব্রুবাহন বধ করেছিলেন। আবার শ্রীকৃষ্ণ তাকে পুনর্জন্ম দিয়েছিলেন। বড় একটা কাহিনী। শিশুদের এই স্বতঃস্ফূর্ত, সাবলীল বা কৌতূহল, এই নিয়ে আপনারা যদি কেউ কিছু শেয়ার করতে চান বললে বাধিত হব। আচ্ছা, ঠিক আছে, আমাদের পরে নাটক আছে, আমি মিনাকে আর কুমকুমদিকে, কুমকুম চক্রবর্তী অনুরোধ করব একটু আসতে মঞ্চে, এবং বই আর উত্তরীয় পড়িয়ে। ম্যাডাম অনেক ব্যস্ত ছিলেন, খুবই ব্যস্ত ছিলেন, আমার কথা ফেলতে পারেনি বলে আজকে এসছেন। এই কয়েকদিন ধরে তার দাদার বিয়ে নিয়ে খুবই ব্যস্ত, ইভেন আজকেও HS পরীক্ষায় প্রচণ্ড ব্যস্ত ছিলেন, স্কুল থেকে বেরিয়ে এখানে চলে এসছেন। তার সাথে সবসময় থাকেন আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, তো তাকে আমরা আজকে একটু বরণ করলাম আর একবার। আমি আপনাদের সঙ্গে সমৃদ্ধ হয়ে যাচ্ছি, এটাই আপনার মহান অনুভব। তো আমরা একটু 5 মিনিট টাইম চেয়ে নিচ্ছি, টাইম চেয়ে নিয়ে আমাদের আজকে যে পরবর্তী নাটক, আজকে মূল যে বিষয় চোখের আলো শুরু করব।